ভাবুন তো, এক মুহূর্তে যদি একটি শহর পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়, কোনো ভূমিকম্প নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের তুই এক অস্ত্রে গড়তে পারে এমন ধ্বংস। হ্যাঁ, আয়ন ঢাকায় আজকের পর্বে জানাবো মানব ইতিহাসের সবচেয়ে বড় এক বিধ্বংসী নিউক্লিয়ার বোমার কথা। জানাবো কেন এই বোমা তৈরি করা হয়েছিল, কিভাবে এটি কাজ করে এবং এর বিস্ফোরণ পৃথিবীকে কিভাবে কাঁপিয়ে দিয়েছিল। এ গল্প শুধু একটি বোমার নয়, এ গল্প স্নায়ুযুদ্ধের ভয়ঙ্কর প্রতিযোগিতা, অহংকার এবং বিজ্ঞানের অবিশ্বাস্য শক্তি, যা মানুষদেরকে নিয়ে গিয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে। সহজ কথায়, যার বোমা ছিল একটি হাইড্রোজেন বোমা বা থার্মোনিউক্লিয়ার ওয়েপন। কিন্তু এটি কোনো সাধারণ হাইড্রোজেন বোমা ছিল না, এই শক্তি ছিল অবিশ্বাস্য 50 মেগাটন। এই সংখ্যাটি বুঝতে হলে আমাদের কিছু তুলনা করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা শহরে যে অ্যাটম বোমাটি ফেলা হয়েছিল তার শক্তি ছিল প্রায় 15 কিলোটন। নাগাসাকিতে ফেলা বোমাটির শক্তি ছিল 21 কিলোটন, আর জার বোম্বার শক্তি ছিল 50 মেগাটন, অর্থাৎ 50,000 কিলোটন। এর মানে হলো জার বোম্বা হিরোশিমার বোমার চেয়েও প্রায় 3333 গুণ বেশি শক্তিশালী ছিল। যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সমস্ত বিস্ফোরক, যার মধ্যে হিরোশিমা ও নাগাসাকি বোমা অন্তর্ভুক্ত, সব একসাথে করা হয়, জার বোম্বা শক্তি তার চেয়েও প্রায় 10 গুণ বেশি। এই বোমাটি এতটাই বড় ছিল যে এটিকে কোনো সাধারণ বোমারু বিমানে বহন করা সম্ভব ছিল না। এর ওজন ছিল 27 টন, অর্থাৎ 27,000 কেজি। লম্বায় প্রায় 8 মিটার বা 26 ফুট, যা একটি দোতলা বাসের সমান। এর বিশাল আকারের কারণে সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় বিমান 95 এর পেটকিটি বোমা রাখার জায়গা বা বুম দিয়ে বড় করতে হয়েছিল। এমনকি তারপরেও পুরো বিমানটি বিমানের ভিতরে ধরেনি, অর্ধেকটা বাইরে বেরিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল, এত বিধ্বংসী একটি বোমা তৈরির প্রয়োজন কেন পড়লো? এর উত্তর লুকিয়ে আছে স্নায়ুযুদ্ধের ইতিহাসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে বিশ্ব দুটি শিবিরে বিভক্ত হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাজি ব্লক এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক শুরু হয় বা কাণ্ড জুয়ারে। এটি একটি সরাসরি যুদ্ধের বদলে প্রযুক্তি, অর্থনীতি, মহাকাশ গবেষণা এবং বিশেষ করে সামরিক শক্তির প্রতিযোগিতা। 1945 সালে আমেরিকা প্রথম অ্যাটম বোমা তৈরি করে এবং এর ব্যবহার করে। এটি সোভিয়েত ইউনিয়নকে প্রচন্ড চাপের মধ্যে ছেড়ে দিয়েছিল। সোভিয়েত নেতা কোনো মূল্যে আমেরিকার সাথে পাল্লা দিতে চেয়েছিলেন। গুপ্তচর এবং নিজস্ব বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমে 1949 সালে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম অ্যাটম বোমা পরীক্ষা চালায়। কিন্তু অ্যাটম বোমা বা ফিউশন বোমার চেয়েও 1000 গুণ শক্তিশালী হাইড্রোজেন বোমা বা ফিউশন বোমা ধারণাটি যখন বিজ্ঞানীদের মাথায় ঘুরছিল, ফলাফল আরো শুরু হয় প্রতিযোগিতায়। 1952 সালে আমেরিকা তাদের প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়, তার নাম ছিল আইরিনাইট। এর শক্তি ছিল 10.4 মেগাটন। পরের বছর 1953 সালে সোভিয়েত ইউনিয়ন তাদের নিজেদের হাইড্রোজেন বোমার পরীক্ষা করে, কিন্তু তৎকালীন সোভিয়েত প্রিমিয়ার নিকিতা ক্রুশচেভ এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে, সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা সম্পর্কে একেবারে স্তব্ধ করে দেবে। তিনি চাইছিলেন এমন একটি সুপার বোমা তৈরি করতে, যাতে কে দেবে যে সোভিয়েত ইউনিয়নের সমকক্ষ কেউ নেই, বরং কিছু ক্ষেত্রে শ্রেষ্ঠ। এদিকে 1960 দশকের শুরুতে বার্লিন পাসে নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঠিক এই সময় 1961 সালের জুলাই মাসে ক্রুশচেভ তার শীর্ষ বিজ্ঞানীদের ডেকে পাঠান। আন্দ্রে সাখারোভ এর মতো কিংবদন্তি পদার্থবিদ, যাকে সোভিয়েত ইউনিয়নের হাইড্রোজেন বোমার জনক বলা হয়। ক্রুশচেভ তাদের এক অসম্ভব লক্ষ্য থেকে মাত্র কয়েক মাসের মধ্যে 100 টনের একটি বোমা তৈরি করে পরীক্ষা করতে হবে। সাখারোভ এবং তার সহকর্মীরা জানতেন যে একটি বোমা পরীক্ষা করলে তার তেজস্ক্রিয়তা বা রেডিয়েক্টর ফলাওয়ার এত ব্যাপক হবে যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এটি পরীক্ষার স্থান এবং তার আশেপাশের বিশাল এলাকাকে ধ্বংসের অযোগ্য করে ফেলবে। তাই তারা অনেক ভেবেচিন্তে একটি উপায় বের করেন। যার বোমার নকশাটি ছিল একটি 3 স্তরীয়। থার্মোনিউক্লিয়ার বোমার প্রথম স্তরে ছিল একটি সাধারণ অ্যাটম বোমা বা ফিউশন বোমা। এর বিস্ফোরণ ঘটলে প্রচন্ড চাপ এবং তাপ তৈরি হয়। এই চাপ বা তাপে দ্বিতীয় স্তরে থাকা লিথিয়াম ডিওরাইড নামক জ্বালানিতে শুরু হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, হাইড্রোজেন বোমার মূল শক্তির উৎস। এরপর ছিল তৃতীয় স্তর। সাধারণত এই স্তরে ইউরেনিয়াম 238 এর একটি আবরণ টেম্পার থাকে। ফিউশন থেকে তৈরি হয় নিউট্রন। এই আবরণে আঘাত করে আরো একটি ফিউশন বিক্রিয়া ঘটায়, যা বোমার শক্তিকে বাড়িয়ে দেয় বহুগুণ এবং প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় ফলাওয়ার তৈরি করে। সাখারোভের দল ক্রুশচেভের 100 মেগাটনের লক্ষ্যমাত্রা পূরণ করায় জল একটি নকশা তৈরি করেন, কিন্তু তেজস্ক্রিয়তার ঝুঁকি কমানোর জন্য তারা একটি যুগান্তকারী পরিবর্তন আনেন। তা তৃতীয় স্তরের ইউরেনিয়াম আবরণটি সরিয়ে সেখানে সীসা বা লেডের আকার আবরণ ব্যবহার করেন। সীসা ফিউশন বিক্রিয়া অংশ নেওয়ার ফলে বোমার মোট শক্তি অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 100 টন থেকে 50 থেকে
মেগাটনে নেমে আসে। কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা ছিল তেজস্ক্রিয় ফল আউট। এর পরিমাণ প্রায় 97% কমে যায়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে পরিষ্কার ক্লিন বা নিউক্লিয়ার বোমা গুলোর মধ্যে একটি। এই সিদ্ধান্তটি ছিল একই সাথে বিজ্ঞানের একটি বিজয় এবং মানবজাতির জন্য একটি স্বস্তির বিষয়। যদিও 50 মেগাটনও একটি অচিন্তনীয় শক্তি, কিন্তু 100 মেগাটনের বিস্ফোরণের ফলও হতো আরো ভয়াবহ। অবশেষে সে দিনটি এলো 1961 সালের 30 অক্টোবর। উত্তর মহাসাগরের বরফ শীতল দ্বীপপুঞ্জ লামিয়া জুমলিয়াকে পরীক্ষার স্থান হিসেবে বেছে নেওয়া হয়। মেজর দুর্নবাসের নেতৃত্বে Q-95B বিমানটি বোমার রাজাকে নিয়ে আকাশে উড়ল। বিমানটির শরীরে লাগানো ছিল সাধারণ, যাতে বিস্ফোরণের তাপ থেকে কিছুটা হলেও রক্ষা পায়। সাথে ছিল একটি পর্যবেক্ষণ বিমান, যার কাজ ছিল বিস্ফোরণের ছবি তোলা এবং বায়ুমণ্ডল থেকে নমুনা সংগ্রহ করা। যেহেতু প্রচন্ড ভারী ছিল এবং এটি একটি প্যারাসুটের মাধ্যমে ফেলা হবে, তাই পাইলট বিস্ফোরণ স্থল থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হয়েছিল। প্রায় 10.5 কিলোমিটার বা 34,000 ফুট উপর থেকে ফেলা হয়। সাথে সাথে 800 কেজির ওজনের একটি বিশাল প্যারাশুট খুলে যায়। এর উদ্দেশ্য ছিল বোমাটির পতনের গতি কমানো, যাতে বিমানগুলো অন্তত 115 কিলোমিটার দূরে সরে যেতে পারে। স্থানীয় সময় সকাল 11:32 মাটি থেকে 10,000 ফুট উচ্চতায় বিস্ফোরিত হয় যার বোমা। সেই মুহূর্তটি কেমন ছিল তা বর্ণনা করা কঠিন। যারা দেখেছিলেন তাদের বর্ণনায় উঠে এসেছে এক অপার্থিব এবং ভয়ঙ্কর দৃশ্য। বিস্ফোরণের সাথে সাথেই প্রায় 4.8 কিলোমিটার চওড়া একটি আগুনের গোলা তৈরি হয়, যা মাটি থেকে প্রায় 10 কিলোমিটার উচ্চতায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। অর্থাৎ যে উচ্চতায় বিমানটি উঠছিল, আগুনের গোলাটি প্রায় সেই উচ্চতায় স্পর্শ করেছিল। বিস্ফোরণের আলো এতটাই তীব্র ছিল যে 1000 কিলোমিটার দূর থেকেও তা পরিষ্কার দেখা গিয়েছিল। নরওয়ে এবং ফিনল্যান্ডের মতো দূরবর্তী দেশের মানুষও আকাশে অদ্ভুত আলো ঝলকানি দেখতে পেয়েছিল। বিস্ফোরণের পর যে মেঘ বা মাশরুম ক্লাউড তৈরি হয়েছিল তার উচ্চতা ছিল অবিশ্বাস্য। এটি প্রায় 67 কিলোমিটার 42 মাইল পর্যন্ত উপরে উঠেছিল, যা মাউন্ট এভারেস্টের উচ্চতার প্রায় 7 গুণ। এটি পৃথিবীর বায়ুমণ্ডলে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সে সাথে বিস্ফোরণের ফলে সৃষ্ট শোকওয়েভের প্রভাব ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এই শোকওয়েভ পৃথিবীকে একবার নয়, দুবার নয়, মোট 3 বার প্রদক্ষিণ করেছিল। প্রায় 56 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সবকিছু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। জেমলিয়ার একটি পরিত্যক্ত গ্রাম, যা বিস্ফোরণের কেন্দ্র থেকে 55 কিলোমিটার দূরে ছিল, তার প্রতিটি ভবন মাটির সাথে মিশে যায়। শত শত কিলোমিটার দূরে বাড়ি, কাঠের বাড়ি, ঘর ভেঙে পড়ে এবং ফিনল্যান্ড ও নরওয়েতে অনেকের বাড়ির জানালার কাজ ভেঙে গিয়েছিল। বিস্ফোরক স্থল থেকে 105 কিলোমিটার দূরে থেকেও পাইলট দুর্নবাসের বিমানটি শোকওয়েভের কারণে প্রায় 1 কিলোমিটার বা 3000 ফুট নিচে পড়ে গিয়েছিল। সৌভাগ্যবশত তিনি বিমানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হন এবং নিরাপদে ঘাঁটিতে ফিরে আসেন। পরের দিন জানিয়েছিলেন যে বিস্ফোরণের আলো মেঘ ভেদ করেও তাদের চোখে দাদা লাগিয়ে দিয়েছিল। একজন সোভিয়েত ক্যামেরাম্যান, তিনি বিস্ফোরণটি ধারণ করেছিলেন। তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, মনে হচ্ছিল যেন পৃথিবীকে হত্যা করা হয়েছে। কেন সবচেয়ে বিধ্বংসী বলা হয় তার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এর বিশাল শক্তি 50 মেগাটন। একক কোনো বিস্ফোরণের সৃষ্ট সর্বোচ্চ শক্তি। এটি মানব সৃষ্ট যে কোনো বিস্ফোরণের চেয়ে অনেক অনেক গুণ বেশি। এর ধ্বংসের পরিধি ছিল বিশাল, যা একটি বড় মেট্রোপলিটন শহরকে মুহূর্তের মধ্যে বাষ্পে পরিণত করতে পারত। যার বোমা শুধু একটি বোমা ছিল না, এটি ছিল একটি মনস্তান্ত্রিক অস্ত্র। মানুষ প্রযুক্তি তৈরি করেছে অগ্রগতির জন্য, ধ্বংসের জন্য নয়। এজন্য বোমা আমাদের মনে করে দেয়, জ্ঞান যত শক্তিশালী হোক না কেন, যদি সেটা নিয়ন্ত্রণে না রাখা যায়, তবে সেই জ্ঞানই মানবজাতির জন্য অভিশাপে পরিণত হয়। তাই অস্ত্র নয়, শান্তি, এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় শক্তি।